আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকেই শুনছেন। আমাদের যে পাঠের বিষয় ছিল বিকাশ মনোবিজ্ঞান, আজকে আমরা দেখব ব্যক্তিগত বিভিন্ন আগ্রহসমূহ। এটি আমাদের ৮ম পর্ব হতে যাচ্ছে। যাই হোক, আমরা কথা না বাড়াই। ব্যক্তিগত বিভিন্ন আগ্রহসমূহ: চেহারা, সম্পত্তি, স্বনির্ভরতা, স্কুলের পড়াশোনা, সামাজিক সদস্যপদ এবং আর্থিক ব্যয় সামাজিক স্বীকৃতি লাভের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করায় তরুণ তরুণী নিজেদের প্রতি মনোযোগী হয়। এই বিষয়গুলো যৌবনে ছেলেমেয়ের পদমর্যাদার প্রতীক এবং বিষয়গুলো তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। ফলে ছেলেমেয়ের সামাজিক স্বীকৃতির সম্ভাবনা আরও বেশি হয়। ক. চেহারার প্রতি আগ্রহ: চেহারার প্রতি আগ্রহ শুধুমাত্র পোশাক সম্বন্ধে সচেতনতা বোঝায় না। সাজসজ্জা, পরিপাট্য, ছেলে অথবা মেয়ে হিসাবে দৃষ্টি আকর্ষণকারী সুন্দর দৈহিক গড়নও এর অন্তর্ভুক্ত। ছেলে মেয়ের কাছে চেহারা কেন গুরুত্বপূর্ণ তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্রস বলেছেন যে, ব্যবহারিক জীবনে চেহারার সৌন্দর্য এবং দৃষ্টি আকর্ষণকারী স্বাস্থ্য বিশেষ মূল্যবান। ব্যক্তির সামাজিক স্বীকৃতি, জনপ্রিয়তা, জীবনসঙ্গী নির্বাচন ও বৃত্তি নির্বাচন তার দৈহিক আকর্ষণীয়তার উপর নির্ভর করে। এ প্রসঙ্গে জনৈক মন্তব্য করেছেন যে, বয়সন্ধির সাথে সাথে সমবয়স্ক সঙ্গীদের মনে একজন ছেলে কিংবা মেয়ের চেহারার যে ছাপ পড়ে তা সামাজিক মেলামেশার প্রতি আগ্রহের পরিচায়ক, কারণ এভাবে বন্ধুদের সাথে সহ অবস্থান প্রমাণিত হয়। পোশাকের প্রতি আগ্রহ: কোনো দলের অন্তর্ভুক্ত একটি ছেলে অথবা মেয়ের পোশাক সম্বন্ধে দলের অন্যান্য সদস্যদের মনোভাব তার সামাজিক অভিযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অনেক ছেলেমেয়ে নিজেদের পোশাক বন্ধুদের কাছে পছন্দনীয় হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়। এ সম্পর্কে রায়ান মন্তব্য করেছেন যে, যৌবনে ছেলেমেয়ের পোশাক পরার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বন্ধুবান্ধবের প্রশংসা অর্জন করা। ছেলেরা নিজেদের পোশাক, পরিপাট্য ও চেহারার প্রতি বিশেষ মনোযোগ অস্বীকার করলেও তাদের আচরণে এর সমর্থন মেলে। মেয়েদের মতো ছেলেরাও মনে করে যে সামাজিক স্বীকৃতির জন্য ব্যক্তির চেহারা একটি বিশেষ গুরুত্বপূর্ণ। পড়াশোনা শেষ করে চাকুরিতে যোগদানের প্রাক্কালে তরুণ তরুণী পোশাক, পরিচ্ছদ ও চেহারার প্রতি সবচেয়ে বেশি যত্নবান হয়। ছেলে মেয়ে বুঝতে পারে যে কোনো চাকুরি পেতে হলে ও চাকুরিরত অবস্থায় দৃষ্টি আকর্ষণকারী চেহারার বিশেষ সুবিধা রয়েছে। কৃতিত্ব অর্জনের আগ্রহ: কৃতিত্ব ব্যক্তির সন্তুষ্টি বিধান করে এবং জীবনে সুনাম বয়ে আনে। সেজন্য ছেলে মেয়ে খেলাধুলা, লেখাপড়া অথবা সামাজিক কর্মকাণ্ডে সাফল্য অর্জন করার প্রতি মনোযোগ দেয়। একটি যুবক বা যুবতীর সঙ্গীর কাছে যে বিষয় প্রিয়, সে বিষয়ে সাফল্য অর্জন করলে তারা বেশি সন্তোষ বোধ করে। যেমন বন্ধুরা কৃতিত্ব অর্জনের উদ্দেশ্যে প্রাণপণ প্রচেষ্টায় পরীক্ষায় বেশি নম্বর পেলে সেই ছেলে কিংবা মেয়ে খুব খুশি হয়। অন্যদিকে যদি বুঝতে পারে যে পরীক্ষায় ভালো নম্বর পেলে মর্যাদা তেমন বৃদ্ধি হবে না, কিন্তু খেলাধুলার সাফল্য বেশি সম্মান বয়ে আনবে, তখন পরীক্ষার সাফল্য তাদের সন্তুষ্টি বিধান করতে পারে না। তরুণ বয়সে ছেলে মেয়ে সবসময় অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। বাস্তবসম্মত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করলে কোনো বিষয়ে অর্জিত সাফল্য যতটুকু সন্তুষ্টি বিধান করত, অবাস্তব উচ্চাকাঙ্ক্ষার কারণে অর্জিত সাফল্য ততটুকু তৃপ্তিদান করতে পারে না। সেজন্য লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা ব্যর্থ হলে তারা খুব বিরক্ত বোধ করে। স্বাধীনতা অর্জনের স্পৃহা: তারুণ্যের সূচনায় বয়স্ক ছেলেমেয়ের মধ্যে স্বাধীনতা অর্জনের যে প্রবল ইচ্ছা জন্মে, যৌবনোত্তর জীবনে তা আরও বৃদ্ধি পায়। এর ফলে মা বাবা এবং অন্যান্য বয়স্ক অভিভাবকদের সাথে ছেলেমেয়ের প্রায়ই মতবিরোধ দেখা দেয়। ছেলেদের তুলনায় মেয়েদের মা বাবার মতামত বেশি মেনে চলতে হয় বলে মেয়েরা পারিবারিক বিধিনিষেধের বেশি বিরুদ্ধাচারণ করে। অল্প বয়স্ক তরুণ তরুণীর স্বাধীনতার স্পৃহা ও কর্মকাণ্ড তাদের চরমপন্থী মনোভাবের পরিচায়ক। অভিভাবকদের কড়া শাসন ধীরে ধীরে শিথিল হওয়ায় তরুণ তরুণীর পক্ষে লক্ষ্যমাত্রা সহজসাধ্য হয়ে উঠলে বিধিনিষেধ লঙ্ঘনজনিত বিরুদ্ধাচরণ প্রবণতা কমে আসে। অর্থের প্রতি আগ্রহ: তারুণ্যের উত্তরণের সাথে সাথে অথবা এর কিছুদিন পরে অর্থই যে স্বাধীনতার মূল তা তরুণ তরুণী বুঝতে পারে। মা বাবা যতদিন সাংসারিক ব্যয় বহন করে এবং ছেলে মেয়ের হাত খরচ দেন, ততদিন সন্তান তাদের নিয়ন্ত্রণাধীন থাকে। কিন্তু সন্তান উপার্জনক্ষম হওয়ার সাথে সাথে স্বাধীন জীবনযাপন করতে আগ্রহী হয়। অতএব অর্থের প্রতি আগ্রহ স্বাধীনতার চাবিকাঠি স্বরূপ। কীভাবে সাধারণত অর্থ উপার্জন করা যায়? তরুণ তরুণীর আগ্রহ প্রধানত সেদিকে কেন্দ্রীভূত থাকে এবং সেজন্য যে কোনো কাজ করতে তারা সদা প্রস্তুত। শিক্ষা সংক্রান্ত আগ্রহ: স্কুলের শিক্ষা পদ্ধতি, নিয়ম শৃঙ্খলা, বাড়ির কাজ, পাঠ্যক্রম, স্কুলের খাবার ব্যবস্থা ইত্যাদির বিরুদ্ধে অল্পবয়স্ক তরুণ তরুণীর প্রায় সকলেরই অভিযোগ থাকে। শিক্ষক এবং তাদের শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে তারা সমালোচনা করে। শিক্ষকের সমালোচনা করাকে এ বয়সের ছেলেমেয়েরা অবশ্য করণীয় মনে করে। যেসব অল্পবয়স্ক তরুণ তরুণী যে কোনো বিষয়ের সমালোচনায় মুখর হয়, তারা দলীয় জনপ্রিয়তা হারানোর আশঙ্কায় নিজেদের স্বরূপ গোপন রাখে।
এভাবে আত্মগোপন ছেলেদের চেয়ে মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ পড়াশোনায় সাফল্য ছেলেদের মর্যাদা যেভাবে বৃদ্ধি করে মেয়েদের সেরকম সম্মানদান করে না। তরুণ সমাজের নির্ধারিত মনোভাব যেরকম হোক না কেন, অধিকাংশ তরুণ তরুণী ভালোভাবে পড়াশোনা করে এবং ব্যক্তিগতভাবে তা পছন্দও করে। পূর্ণবয়স্ক তরুণ তরুণী পছন্দমতো চাকুরি করার উদ্দেশ্যে পড়াশোনায় গভীরভাবে মনোনিবেশ করে। যে পেশার জন্য স্কুলের শিক্ষা যথেষ্ট নয়, সেরকম পেশা গ্রহণের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করলে স্কুলের পড়াশোনাকে তারা জীবিকা বৃত্তির প্রথম সোপান হিসাবে গ্রহণ করে। যে পাঠ্যসূচি ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োজন হবে, তরুণ তরুণী সেগুলো আগ্রহের সাথে নির্বাচন করে। তরুণ তরুণীর মতো ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও সামাজিক মেলামেশার গুরুত্ব উপলব্ধি করতে পারে। শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিকারী কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো। ক. সঙ্গী সাথীর মনোভাব। একজন তরুণ অথবা তরুণ তরুণীর সমবয়সী অন্যান্য কর্মঠ অথবা পড়াশোনার প্রতি মনোযোগী সাথীর যে কোনো ধরনের মনোভাব। খ. মা বাবার মনোভাব। পারিবারিক পদমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্য হোক কিংবা ন্যায়সঙ্গতভাবে ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে, মা বাবার এরকম মনোভাব। ঘ. পরীক্ষায় প্রাপ্ত মান। পরীক্ষায় প্রাপ্ত মান যা লেখাপড়ায় সাফল্য অথবা অপারগতা নির্দেশ করে। ঘ. পড়াশোনার ব্যবহারিক মূল্য। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিভিন্ন জ্ঞানের ব্যবহারিক প্রয়োজনীয়তা। ও. শিক্ষক কর্তৃপক্ষ ও শিক্ষা পরিবেশের নিয়ম শৃঙ্খলা পদ্ধতির প্রতি মনোভাব। চ. পাঠ্যসূচি বহির্ভূত কর্মকাণ্ডে অর্জিত সাফল্য। ছ. সহপাঠীদের স্বীকৃতি অথবা প্রত্যাখ্যাজনিত অবমাননা। যেসব ছেলেমেয়ে পড়াশোনা করতে চায় না ও সাধারণত স্কুল অপছন্দ করে, তাদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। যেসব ছেলেমেয়েদের শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জন সম্পর্কে মা বাবা অতিরিক্ত উচ্চাশা পোষণ করেন এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবসময় তাগিদ দেন, তাদের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করা যেতে পারে। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে যেসব ছেলেমেয়ে যারা সহপাঠীর স্বীকৃতি কম পায় এবং মিলেমিশে খেলাধুলার আনন্দ থেকে বঞ্চিত। তৃতীয় শ্রেণীতে রয়েছে অকালে যৌন পরিপক্কতা অর্জনকারী তরুণ তরুণী। এসব তরুণ তরুণী সহপাঠীদের তুলনায় অনেক লম্বা হওয়ায় অপ্রতিভ বোধ করে, আবার অকালে পরিপক্কতা অর্জন করেছে বলে এদের কাছ থেকে সবাই পড়াশোনায় বেশি সাফল্য আশা করে। যেসব তরুণ তরুণী লেখাপড়ার প্রতি তেমন আগ্রহী নয়, সাধারণত তারা বিশেষ আচরণের মাধ্যমে তাদের অনিচ্ছা জ্ঞাপন করে। প্রথমত, এ জাতীয় কোনো ছেলে মেয়ে স্কুলের সব পাঠ্য বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষমতা থাকা সত্ত্বেও খুব কম পড়ে, ফলশ্রুতিতে স্বল্প কৃতিত্বের অধিকারী হিসেবে বিবেচিত হয়। অন্যান্য অনেক ছেলে মেয়ে স্কুল পালায় এবং অকালে পড়াশোনা বন্ধ করার বিষয়ে মা বাবার অনুমতি নেয়। এছাড়া আরেক শ্রেণীর ছেলে মেয়ে দেখা যায় যারা পড়াশোনা শেষ করার বয়স পার হওয়ার অনেক আগেই যে কোনো শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় পড়াশোনা বন্ধ করে দেয়। অকালে পরিপক্ক তরুণ তরুণীর মধ্যে এই মনোভাব বিশেষভাবে লক্ষণীয়। স্কুল যে এদের মনে লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারে না তা নয়, স্কুলে যাওয়া এদের মনে অবমাননাকর অনুভূতির সঞ্চার করে। 5. বৃত্তিমূলক আগ্রহ। ছেলে মেয়ে স্কুলের উঁচু শ্রেণীতে ওঠার সাথে সাথে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। মেয়েদের চেয়ে ছেলেরা ভবিষ্যৎ পেশা সম্পর্কে গভীরভাবে চিন্তা করে। মেয়েদের কাছে চাকরি জীবনের অর্থ হলো বিবাহিত জীবন শুরু করার আগে কিছু সময় অতিবাহিত করা, কোনো একটি চাকরি পাওয়া যাবে কিনা অথবা চাকরি করার যোগ্যতা আছে কিনা ইত্যাদি চিন্তা না করে ছেলেরা চমক লাগানো ও উত্তেজনাপূর্ণ চাকরি করতে হয়। যেসব চাকরিতে মর্যাদা লাভের সম্ভাবনা বেশি, বেতন কম হলেও ছেলেরা সেসব পেশা পছন্দ করে। নিম্নবিত্ত পরিবারের অনেক ছেলে মেয়ে মর্যাদাদানকারী পেশা গ্রহণ করার ইচ্ছা পোষণ করে। মেয়েরা স্বাভাবিকভাবে যেসব পেশায় নিরাপত্তার ব্যবস্থা আছে এবং অল্প সময় ব্যয় করতে হয় সেসব পেশা বেশি পছন্দ করে। যেসব পেশায় অন্যের সেবা করার সুযোগ রয়েছে, যেমন শিক্ষকতা অথবা সেবিকা বৃত্তি, তরুণ তরুণী পেশা নির্বাচনের সময় সেসব পোশাক বিশেষ প্রাধান্য দেয়। তারুণ্যের শেষ পর্যায়ে জীবিকা অর্জনের উপায় হিসাবে পেশা গ্রহণের আকাঙ্ক্ষা এদের উদ্বিগ্ন করে তোলে। পেশা নির্বাচন, বিশেষ কোনো পেশা পছন্দ করা ও পেশাগত উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে তরুণ তরুণী তা বুঝতে চেষ্টা করে। অপেক্ষাকৃত বয়স্ক তরুণ ছেলে মেয়ে কোনো কাজ করতে চায় এবং কাজ করার যোগ্যতা কতটুকু আছে প্রশ্নগুলো নিয়ে চিন্তাভাবনা করে। বিভিন্ন পেশা সম্পর্কে যত তারা অন্যের কাছ থেকে শোনা কিংবা নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ পায়, তত নিজেদের পেশা সম্বন্ধে অনিশ্চিত বোধ করে। এছাড়াও কীভাবে চাকরি পাবে তা নিয়ে দুর্ভাবনা করে। অধিকন্তু বয়স্ক তরুণ তরুণী ব্যয়বহুল জীবনযাত্রা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে। তারা এও বুঝতে পারে যে পড়াশোনা শেষ করার সাথে সাথে খুব কম ছেলে মেয়েই উপার্জনক্ষম হতে পারে। ফলস্বরূপ এ সময় অপেক্ষাকৃত কম বয়সে জীবিকা অর্জনের উপায় হিসেবে পেশার প্রতি যেরকম অবাস্তব ধারণা পোষণ করত, এ বয়সে তার বাস্তবভিত্তিক ব্যবহারিক প্রয়োজনীয়তার উপর তার চেয়ে অনেক বেশি গুরুত্ব আরোপ করে।
শৈশবের শেষ পর্যায়ে এবং তারুণ্যের সূচনায় বিভিন্ন পেশা যেমন আইন ও চিকিৎসার উপর রেডিও, টেলিভিশন, সংবাদপত্রে প্রকাশিত বিবরণ থেকে এসব পেশা সম্পর্কে প্রচলিত ধারণা অর্জন করে। যৌবনে পদার্পণ করলে এসব চাকুরি করার যোগ্যতা আছে কিনা এবং সেই যোগ্যতা অর্জনের জন্য কতদিনের প্রশিক্ষণ প্রয়োজন তা বিবেচনা করে। পেশা নির্বাচনের ক্ষেত্রে পেশাগত মর্যাদা বিশেষ প্রাধান্য লাভ করায় চাকরি গ্রহণের আগে ছেলেমেয়ে চাকুরিতে স্বাধীনতা ও কর্তৃত্ব করার সুযোগ আছে কিনা এবং চাকরি কতটুকু নিরাপত্তা বিধান করবে সেই শর্তগুলো তাদের উদ্বিগ্ন করে তোলে। বড় হওয়ার সাথে সাথে পেশার প্রতি বাস্তবভিত্তিক মনোভাব গড়ে ওঠায় অধিকাংশ তরুণ তরুণী ভবিষ্যৎ পেশা সম্বন্ধে নিজস্ব ধারণার পরিবর্তন করে। এ সময় ছেলেমেয়ে জীবনের অনুসন্ধিৎসার পর্যায়ে অতিক্রম করে। সেজন্য স্কুল ছুটির পরে কিংবা গ্রীষ্মকালীন ছুটির অবসরে বিভিন্ন কাজ করে ভবিষ্যৎ জীবিকা অর্জনের পন্থা নির্ধারণ করতে চেষ্টা করে। এভাবে অর্জিত অভিজ্ঞতার ফলে প্রাপ্ত বয়সে সঠিক পেশা সহজতর হয়। 6. ধর্মীয় আগ্রহ। অভিভাবকেরা মনে করেন যে তরুণ ছেলেমেয়েরা ধর্মের প্রতি তেমন মনোযোগী নয়, কিন্তু তা সত্যি নয়। আজকাল এ বয়সের ছেলেমেয়ের মধ্যে ধর্মের প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়। তরুণ বয়স্ক ছেলেমেয়ে মনে করে যে ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুরাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বয়সে ছেলেমেয়ের ধর্মীয় বিষয় সম্পর্কে আলোচনা করে, স্কুল এবং কলেজে ধর্ম বিষয়ক বিশেষ পাঠ্যসূচি অধ্যয়ন করে এবং বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়ে যাতায়াত করে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য হয়। শৈশবে ছেলেমেয়েদেরকে যেসব ধর্ম বিষয়ক ধারণা শেখানো হয় ও মনে যেসব বিশ্বাস গড়ে ওঠে, এ বয়সে সেসব ধারণা সম্পর্কে তাদের মনে অনেক প্রশ্ন জাগে। সে কারণে বয়সটিকে ধর্মীয় সংশয়ের বয়স বা পিরিয়ড অফ রিলিজিয়াস ডাউট বলা হয়। কিন্তু ওয়াগনার মনে করেন যে ছেলেমেয়ের এরকম আচরণকে ধর্মীয় সংশয় বিষয়ক জিজ্ঞাসা হিসেবে বিবেচনা করা উচিত। দুঃখিত, আমি এই লাইনটা আবার পড়ছি। কিন্তু ওয়াগনার মনে করেন যে ছেলেমেয়ের এরকম আচরণকে ধর্মীয় সংশয় বিষয়ক জিজ্ঞাসা হিসেবে বিবেচনা করা উচিত। তার মতে অনেক তরুণ তরুণী ধর্ম বিষয়ক কৌতূহল নিবৃত্তির মাধ্যমে আনন্দ ও বুদ্ধির উপাদান সঞ্চয় করে। তারা অন্ধবিশ্বাসে ধর্মকে গ্রহণ করে ঠিকই, তবে যুক্তির মাধ্যমে বুঝতে চায়। ধর্ম সম্বন্ধে অজ্ঞেয়বাদী অথবা নাস্তিক হওয়ার ইচ্ছায় যে তারা ধর্মের প্রতি সন্দেহ পোষণ করে তা নয়। জীবনে ধর্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করাই তাদের প্রশ্নের উদ্দেশ্য, অর্থাৎ যাতে তারা মুক্ত স্বাধীন চিন্তাধারার সাহায্যে জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে এ বয়সে তরুণ তরুণীর মধ্যে উপাসনালয়ে, ধর্মীয় সভা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়ার আগ্রহ অতীতের চেয়ে বেশি হ্রাস পেয়েছে বলে জানা যায়। এ থেকে গবেষকেরা মনে করেন যে অনেকেরই সংঘবদ্ধ ধর্ম সম্পর্কে অন্ধ মোহের অবসান হয়েছে, তবে তা ধর্মের প্রতি উদাসীনতার পরিচয় বহন করে না। এর যথার্থ ব্যাখ্যা প্রসঙ্গে জোন্স বলেছেন যে এ বয়সে তরুণ তরুণীর মধ্যে ধর্মের প্রতি আগ্রহে যে পরিবর্তন লক্ষিত হয় তা ধর্মীয় বিশ্বাসের অভাব নির্দেশ করে না। এর মধ্য দিয়ে বোঝা যায় যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি তারা আস্থা হারিয়েছে এবং বর্তমানে রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান করতে ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক প্রচারিত উপদেশ ও তত্ত্ব তেমন কার্যকর নয়। পেশা নির্বাচনের ক্ষেত্রে শিশু ও তরুণদের আগ্রহের মধ্যে যে রকম পার্থক্য দেখা যায়, ধর্মের প্রতি আগ্রহে তার চেয়ে অনেক বেশি ও সম্পূর্ণ নতুন ধরনের পরিবর্তন হয়। শৈশবে ছেলেমেয়ের পেশার প্রতি আগ্রহের মতো ধর্মের প্রতি আগ্রহের বাস্তব বর্জিত হওয়ায় ছোটবেলার ধর্মীয় ধারণাকে তরুণ তরুণী এ বয়সে মেনে নিতে পারে না। আমেরিকায় ছেলেমেয়ের ধর্ম বিষয়ক আগ্রহ পরিবর্তনের পর্যায়ভিত্তিক রূপ নিয়ে বর্ণনা করা হলো। ক. ধর্মীয় সচেতনতার পর্যায়। মা বাবা যে গির্জার নিয়মিত সদস্য, তরুণ বয়স্ক ছেলেমেয়ে যদি সে গির্জায় যোগদান করে তবে ধর্মের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়। এভাবে আগ্রহ বৃদ্ধির ফলে হয় তারা বেশি ধর্মাপরায়ণ হবে, নয়তো শৈশবে দ্বিধাহীন চিত্তে ধর্মের প্রতি সে আস্থা স্থাপন করেছিল এ বয়সে তা সম্পূর্ণভাবে উপেক্ষা করে সন্দেহবাদী হয়ে যেতে পারে। ছেলে মেয়ে বন্ধুদের ধর্মীয় বিশ্বাসের সাথে নিজেদের ধর্মীয় বিশ্বাস তুলনা করে অথবা অর্জিত জ্ঞানের সাহায্যে ধর্মকে যুক্তিসম্মতভাবে বিশ্লেষণ করে। ধর্মীয় সংশয় পর্যায়। ছোটবেলার ধর্মীয় বিশ্বাসকে বিশ্লেষণ করার পরে তরুণ বয়স্ক ছেলেমেয়ে ধর্মীয় রীতি অর্থাৎ প্রার্থনা ও প্রাতিষ্ঠানিক আচার অনুষ্ঠান সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। পরে ধর্মের মূল বিষয় যেমন ঈশ্বর ও পরকাল সম্পর্কে জ্ঞানের প্রতি সন্দিহান হয়ে পড়ে। কোনো ছেলেমেয়ে সন্দেহের বশীভূত হয়ে ধর্মীয় রীতিনীতি মেনে চলার প্রবণতা কমিয়ে ফেলে। আবার কোনো ছেলেমেয়ে যে ধর্মের প্রতি মা বাবার বিশ্বাস রয়েছে তা গ্রহণ না করে যে বিশ্বাস নিজেদের চাহিদা মেটাতে সক্ষম তাকে গ্রহণ করে। ধর্মীয় বিশ্বাসের পূর্ণবিন্যাস। শৈশবকালীন ধর্মীয় বিশ্বাস জীবনের চাহিদা যে পূর্ণ করতে পারে না তা উপলব্ধি করলেও তরুণ তরুণী অল্প দিনের মধ্যে কিংবা দেরিতে হলেও কোনো না কোনো ধর্মীয় বিশ্বাসের গুরুত্ব উপলব্ধি করে। এরকম পরিস্থিতির ছেলে মেয়ে একটি নতুন বিশ্বাস খুঁজে বেড়ায়। যেসব অন্তরঙ্গ বন্ধু কিংবা বিপরীত শ্রেণীর ধর্মীয় বিশ্বাস অথবা নূতন উদ্ভাসিত ধর্মীয় পদ্ধতির প্রতি বিশ্বাস স্থাপন করতে আগ্রহী হয়।
সেসব অন্তরঙ্গ বন্ধু কিংবা বিপরীত শ্রেণীর সঙ্গীর ধর্মীয় বিশ্বাস অথবা নূতন উদ্ভাসিত ধর্মীয় পদ্ধতির প্রতি বিশ্বাস স্থাপন করতে আগ্রহী হয়। এই ধরনের নতুন নতুন ধর্মীয় গোষ্ঠীর উদ্ভব বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করা যায়। যেসব ছেলেমেয়ে ধর্মের প্রতি তেমন অনুরক্ত নয়, তাদের মধ্যে এসব ধর্মীয় ভক্তিশ্রদ্ধা বিশেষভাবে লক্ষণীয়। এভাবে তরুণ সমাজ সহজেই প্রচলিত ধর্মীয় বিশ্বাস থেকে সম্পূর্ণ নতুন ভিন্ন ধরনের ধর্মীয় রীতিনীতির অনুসারী হয়ে পড়েছে। ৭. পদমর্যাদার প্রতি আগ্রহ। সমাজের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবারের এমন কতগুলো বৈশিষ্ট্য থাকে যার কারণে কারা সমাজের উঁচু স্তরে অবস্থান করছে এবং কারা নিচু স্তরে অবস্থান করছে তা নির্ধারণ করা যায়। এই বৈশিষ্ট্যগুলো সামাজিক পদমর্যাদার প্রতীক। তরুণ সমাজের জন্য এগুলো 4টি কারণে গুরুত্বপূর্ণ। এসব বৈশিষ্ট্যের উপস্থিতি লক্ষ্য করে সমবয়স্ক দলের একজন তরুণ অথবা তরুণী অন্যান্য সদস্যদের চেয়ে কত উঁচু পারিবারিক মর্যাদায় অধিষ্ঠিত রয়েছে তা বোঝা যায়। কৃতিত্ব অর্জন ছেলেমেয়ের দলের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পদমর্যাদার অধিকারী হওয়ার মাধ্যমে একজন তরুণ অথবা তরুণী সে একটি দিকে যে সফলতা অর্জন করছে তা বোঝা যায়। সামাজিক পদমর্যাদার ভিত্তিতে দল গড়ে ওঠে, তাই পদমর্যাদা লক্ষ্য করলে একজন তরুণ অথবা তরুণী দলের অন্যান্য সদস্যের সাথে চেহারা ও আচরণগত মিলের প্রেক্ষিতে যে সে দল চেহারা ও আচরণগত মিলের প্রেক্ষিতে যে সে দলের স্বীকৃতি লাভ করছে তা বোঝা যায়। পদমর্যাদার সর্বশেষ গুরুত্ব হচ্ছে তরুণ সম্প্রদায় প্রায় প্রাপ্তবয়স্ক ব্যক্তির সমকক্ষ মর্যাদা অর্জন করেছে তার পরিচয় বহন। উদাহরণস্বরূপ আইনত গাড়ি চালানোর যোগ্যতা অর্জন করার সাথে সাথে নিজস্ব গাড়ি থাকা, কোনো অভিজাত অঞ্চলে বাস করা, পরিবারের আর্থিক সচ্ছলতা ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য তরুণ ছেলেমেয়ের উন্নত সামাজিক পদমর্যাদা নির্দেশ করে। স্কুলে বেসবল অথবা অন্যান্য ব্যয়বহুল সরঞ্জামাদি নিয়ে খেলার দলের ছেলেমেয়ে অন্যান্য ছেলেমেয়ের দৃষ্টিতে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। বয়ঃসন্ধি অথবা পূর্ণবয়স্ক ব্যক্তির সমকক্ষ মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার কারণ বর্তমান যুগে তরুণ সমাজের কাছে এক নতুন পদমর্যাদার ধারণার জনপ্রিয়তা অর্জন করেছে। নিষিদ্ধ আমোদ প্রমোদে নিজেকে ব্যস্ত রাখা এরকম পদমর্যাদার প্রতীক। মা বাবা মনে করেন যে কেবল পূর্ণবয়স্ক ব্যক্তি এভাবে অবসর বিনোদন করতে পারে। তরুণ তরুণীর জন্য এসব বিনোদনমূলক ব্যবস্থা উপযুক্ত নয়। বর্তমানে আমেরিকার তরুণ তরুণী যেসব নিষিদ্ধ উপায়ে পুরুষ অথবা মহিলার সমকক্ষ হিসাবে আনন্দ লাভ করতে চায় এবং সমবয়সী ছেলেমেয়ের দল নিজেদের মর্যাদা বজায় রাখে, তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে বিবাহ পূর্ব যৌনক্রিয়া, ধূমপান, মদ্যপান ও বিভিন্ন জাতীয় মাদকদ্রব্য সেবন। সপ্তম বা অষ্টম শ্রেণীতে থাকাকালীন অথবা আরও কম বয়স থেকেই ছেলেদের মধ্যে ধূমপান করার প্রবণতা দেখা দিতে পারে। কলেজ জীবনে প্রবেশ করলে ছেলেমেয়েরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ধূমপান করতে সবসময় পছন্দ করে। এমনকি সেসব স্থানেও ছেলেমেয়েকে অহরহ ধূমপান করতে দেখা যায়। এ বয়সে ছেলেমেয়ে মনে করে যে দলীয় আচরণ আদর্শ অবশ্যই মেনে চলতে হবে এবং সেজন্য প্রয়োজন হলে কলেজ কর্তৃপক্ষ তথা বয়স্কদের নিষেধ অমান্য করায় কোনো অপরাধ নেই। এছাড়াও নিজেকে সমবয়স্ক অন্যান্য ছেলেমেয়ের সমকক্ষ করতে হলে তারা যে শিশু নয় তা স্বীকার করে নিতে এরকম আচরণ অবশ্যই করতে হবে। অতীতের তুলনায় বর্তমান যুগের তরুণ ও তরুণী উভয় শ্রেণীর কাছেই মদ্যপান পদমর্যাদার প্রতীক হিসাবে স্বীকৃতি বেশি পেয়েছে। আগের চেয়ে আজকাল অনেক অল্প বয়স থেকে ছেলেমেয়ে মদ্যপানে আসক্ত হতে শুরু করেছে। যৌবনে ছেলেমেয়ে সাধারণত দলগতভাবে মদ্যপান করে, একা একা মদ্যপান করার ঘটনা খুব বিরল। এ বয়সে মদ্যপান দলীয় কর্মকাণ্ডের অংশবিশেষ হওয়ায় ছেলেমেয়ের আসক্তি এমন পর্যায়ে পৌঁছে না যাতে এদের মাতাল আখ্যা দেওয়া যায়। তারুণ্যে দলীয় স্বীকৃতির প্রয়োজনীয় বিষয় হিসেবে মদ্যপান কারো জীবনে গুরুত্ব লাভ করার সাথে সাথে মদের স্বাদ গ্রহণের ইচ্ছা জাগে। এরকম শর্ত সাপেক্ষে এ বয়সে অনেক ছেলেমেয়ের মধ্যে মদ্যপান করার অভ্যাস গড়ে ওঠে। এই সময় বয়োবৃদ্ধির সাথে সাথে বিভিন্ন সময় নানা রকম কারণে ছেলেমেয়ে মদের প্রতি আসক্ত হয়ে পড়ে। মদ্যপানের অভ্যাসের মতো মাদক জাতীয় ঔষধ সেবনের অভ্যাসও এক ধরনের দলীয় কর্মকাণ্ড। এমনকি স্কুলের নিচু শ্রেণীতে পড়াশোনা করার সময়ও ছোট ছোট ছেলেমেয়েদের গাঁজা, মারিজুয়ানাপূর্ণ সিগারেট খেতে দেখা যায়। প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণী অতিক্রমের মাধ্যমে তারুণ্য যত এগিয়ে আসে, পার্টি কিংবা ছেলেমেয়ের সামাজিক অনুষ্ঠানে মাদক জাতীয় ঔষধ সেবনের মাত্রা তত বৃদ্ধি পায়। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারুণ্যের সূচনায় মাঝে মাঝে চরস, গাঁজা ইত্যাদি সেবন শুরু করলেও ক্রমে নেশা এমন প্রবল হয়ে ওঠে যে প্রতিদিন এসব সেবন করতে থাকে। এছাড়াও ছেলেমেয়ে শুধু গাঁজা সেবন করে তৃপ্ত হয় না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অন্যান্য মাদকদ্রব্য ক্রমে সেবন করতে শুরু করে। ছেলেমেয়ে যে বয়সে এমন বিভিন্ন জাতীয় মাদকদ্রব্য সেবন করে এবং সে বয়সের সাথে মদ, বিয়ার অথবা ধূমপানের যে সম্পর্ক রয়েছে তা নিচে
দ্রষ্টব্য। এখানে যদি আমি ওয়াই অক্ষ ধরি, সেখানে দেখানো হচ্ছে ছাত্রছাত্রীর হার 100 পর্যন্ত দেখানো হয়েছে এবং বয়স 4 থেকে 18 বছর বয়স পর্যন্ত দেখানো হয়েছে। 4 বছর বয়সে তামাক জাতীয় দ্রব্য সেবনের যেই মাত্রাটা সেটা মানে 0-এর কোঠায় এবং 4 থেকে 6 বছর বয়সে কিছুটা বৃদ্ধি পায় 1-এর মতো এবং কড়া মদ কিংবা মদ বিয়ার বা কফি চা এরকমের মাত্রাটাও 0-এর খানিকটা উপরে, মানে 1-2 এরকম। এবং 6 থেকে 8 বছর বয়সে তা মোটামুটি 10% মতো যায় এবং 8 থেকে 10 বছর বয়সে সেটা 20-এর চাইতেও বেশি পর্যায়ে চলে যায়, মানে তামাক কিংবা কফি চা, মদ বিয়ার, কড়া মদ, মারিজুয়ানা গাঁজা এই জাতীয় জিনিসগুলো। এবং 10 থেকে 12 বছর বয়সে সেটা 20-এর ঊর্ধ্বে প্রত্যেকটি এবং 14 থেকে 16 বছর বয়সে তা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যা প্রায় মানে 12 থেকে 14 বছর বয়সে সেটা 40 থেকে 60% পর্যন্ত বৃদ্ধি পায় ছাত্রছাত্রীদের মধ্যে হার। এবং 12 থেকে 14 এবং 14 থেকে 16 এই বয়সটাতে মোটামুটি 60-এর চেয়েও বেশি, 70-এর ঘরে। এবং 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত তা 80 ছাড়িয়ে যায়। তরুণ সম্প্রদায়ের মধ্যে অনেকে কেন মাদকদ্রব্যের প্রতি আসক্ত হয় তার কারণ অনুসন্ধানের উপর যেসব গবেষণা করা হয়েছে তাতে দেখা গেছে যে পদমর্যাদার পরিচয় বহন করা ছাড়াও মাদকদ্রব্য সেবনের আরও বিশেষ কিছু কারণ রয়েছে। এ জাতীয় তরুণ তরুণীর মধ্যে অনেকে পারিবারিক বিধিনিষেধের হাত থেকে রেহাই পেতে নেশা করে। কিছু সংখ্যক তরুণ তরুণী দলীয় স্বীকৃতি নিশ্চিত করার উদ্দেশ্যে নেশাখোর দলীয় প্রধানের অনুসরণে নেশা করে, আবার অনেকে দুঃসাহসিকতার পরিচয় প্রমাণের উদ্দেশ্যে নেশা করে। তরুণ বয়সে প্রায় সব সমবয়স্ক ছেলেমেয়ে প্রথমে কৌতূহলবশত অথবা দলের প্রিয় কর্মকাণ্ডে অংশগ্রহণের উদ্দেশ্যে মাঝে মাঝে নেশা করে, কিন্তু এদের মধ্যেও এমন কিছু সংখ্যক ছেলেমেয়ে যারা গৃহের পরিবেশে সন্তুষ্ট নয়, যারা স্কুলে সহপাঠীর উপদলের স্বীকৃতি পাননি এবং এ বয়সের স্বাভাবিক সমস্যাগুলোর যথাযোগ্য সমাধান খুঁজে পায়নি, সেসব ছেলে ভবঘুরে কিংবা বখাটে দলের সদস্য। তাদের মধ্যে মাদকদ্রব্য সেবনের প্রবল নেশা দেখা যায়। ভবঘুরে অথবা বখাটে দলের সদস্য না হলে মেয়েরা সাধারণত মাদকদ্রব্য কম সেবন করে। ছেলেদের দেখা দেখি মেয়েরা গাঁজা খেতে শুরু করে এবং ছেলেদের সঙ্গ ছাড়া তারা তেমন নেশা করে না। এ বয়সে যেসব ছেলেমেয়ে মাদকদ্রব্য সেবন করে এবং যারা করে না তাদের ব্যক্তিত্বের পার্থক্য নির্ণয় করার লক্ষ্যে পরিচালিত গবেষণায় গুলাস্কিং দেখতে পান যে বিশেষ এক ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন তরুণ তরুণী শুধুমাত্র গাঁজা সেবন করে এবং অন্য ধরনের বৈশিষ্ট্যের অধিকারী ছেলেমেয়ে গাঁজা ছাড়াও অন্যান্য ধরনের মাদকদ্রব্য সেবন করে। এই দুই শ্রেণীর ছেলেমেয়ের ব্যক্তিত্বের পার্থক্য নিচের রেখাচিত্রে দেখা হলো। এখানে ওয়াই অক্ষে আমাদের আছে উচ্চাকাঙ্ক্ষা, দায়িত্ববোধ, আবেগের ভারসাম্য এবং সামাজিক, এবং গড় শতাংশের মান হচ্ছে 70 পর্যন্ত, 35 থেকে 70 পর্যন্ত। সেখানে দেখা যাচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষা থাকে, প্রবল আসক্ত এরকম প্রায় 38% মতো তাদের উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকে এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের কারণে তাদের মানে এই আকাঙ্ক্ষাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে 65-র ঊর্ধ্বে চলে যায়। এবং একমাত্র মারিজুয়ানা খায় এরকম দেখা যাচ্ছে যে তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে 46-এর মতো এবং তাদের দায়িত্ববোধের মাত্রা চলে যায় 50-এর কোঠায় এবং আবেগের ভারসাম্য 55-এর কাছাকাছি এবং সামাজিকতা কিছুটা কমে প্রায় 48-এর মতো চলে আসে। এবং যদি আমি প্রথম দিকে প্রবল আসক্তের কথা বলি তাহলে তাদের উচ্চাকাঙ্ক্ষা 38 থেকে বের হয়ে দায়িত্ববোধ চলে যায় তাদের একেবারেই 65-রও বেশি, মানে তাদের, এবং আবেগের ভারসাম্য সেটা খুবই কম, যা কিনা প্রায় 45-এর আশেপাশে, এবং সামাজিকতা হচ্ছে তাদের প্রায় 40-এর চাইতেও নিচে। এবং কোনো কিছুতে আসক্ত নয় এমন মানুষের সংখ্যা তাদের উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে 35-এর কোঠায় এবং দায়িত্ববোধ হচ্ছে তাদের 65-র বেশি, আবেগের ভারসাম্য তাদের অনেকটাই কম প্রায় 45-এর মতো এবং সামাজিকতা তারা 38-এর মতো। এবং প্রবল আসক্ত যারা, এখানে একটু আমার ভুল হয়েছে, তাদের যে উচ্চাকাঙ্ক্ষা থাকে 54-র মতো এবং দায়িত্ববোধ তাদের 45-এর নিচে এবং আবেগের ভারসাম্য কিছুটা বৃদ্ধি পেয়ে 47-এর মতো এবং সামাজিকতা তাদের প্রায় 46-এর কাছাকাছি। এই ছিল একজন মাদকাসক্ত ও স্বাভাবিক ব্যক্তির গুণাবলীর
গর্ডন পার্সোনাল প্রোফাইল সাফল্যাঙ্ক। তরুণ বয়সে নৈতিক আচরণের রূপ। সমবয়স্ক দলের প্রত্যাশা কিভাবে পূর্ণ করা যায়, তরুণ বয়সে অবশ্যই সেই ক্ষমতা অর্জন করতে হয়। এছাড়াও বড়দের নির্দেশনা, পরিচালনা কিংবা শাস্তির ভয়ে ছোটবেলায় ছেলে মেয়ে যেভাবে নিজেদের আচরণ সংশোধন করতে শেখে, সেভাবে প্রত্যাশিত আচরণ এ বয়সে করতে পারবে না। এও সবাই আশা করে যে এ বয়সে ছেলে মেয়ে ছোটবেলায় খণ্ড খণ্ড নৈতিক ধারণার নীতিগুলোর সাধারণ নৈতিক নীতিমালা তৈরি করতে শিখবে এবং নীতিমালা অনুসারে জীবনকে পরিচালনা করবে। একইভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছোটবেলা মা বাবার উপর অর্পিত আচরণ নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেকে নিতে হবে। মিচেল তরুণদের নৈতিক আচরণের যে 5টি প্রধান পরিবর্তন দেখতে পান সেগুলো হলো বয়োবৃদ্ধির সাথে সাথে শৈশবের স্থূল বা কংক্রিট নৈতিক ধারণা ধীরে ধীরে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট ধারণায় রূপান্তরিত হয়। খ, অন্যায় বোধের চেয়ে কাজের যথার্থতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস অনেক বেশি শক্তিশালী হয়। ক্রমে এ বয়সে ন্যায়পরায়ণতা বোধ প্রাধান্য লাভ করে। গ, ছেলেমেয়ে ক্রমে যুক্তির সাহায্যে কোনটি ন্যায় কোনটি অন্যায় তা বিচার করার ক্ষমতা অর্জন করে। ছোটবেলার চেয়ে এ বয়সে সামাজিক এবং ব্যক্তিগত নৈতিক নীতিমালা বেশি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারে এবং নৈতিক সমস্যা নিরসন করতে যোগ্যতা অর্জন করে। ঘ, ন্যায়পরায়ণতা বোধের আত্মকেন্দ্রিক রূপটি ধীরে ধীরে অদৃশ্য হয়। ও, এক অর্থে ন্যায়পরায়ণতা মানসিক ক্ষতির কারণ হয়ে পড়ে, কারণ নৈতিকতাবোধ আবেগ সৃষ্টি করলে ছেলে মেয়ের মনে চাপের সৃষ্টি হয়। পেঁয়াজের মতে তরুণ ছেলে মেয়ের জ্ঞান বিকাশের নীতির বা ফর্মাল অপারেশনের প্রাধান্য দেখা যায়। এ বয়সে তরুণ তরুণী একটি সমস্যার বিভিন্ন দিক পর্যালোচনা করতে সক্ষম এবং সমস্যার বিভিন্ন সমাধান অনুমান করতে পারে। এভাবে নিজেদের সমস্যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে সমাধানের জন্য বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে পারে। কোলবার্গের মধ্যে ছেলে মেয়েদের নৈতিকতা আচরণ নৈতিক বিকাশের তৃতীয় স্তর অর্থাৎ সমাজে প্রচলিত নৈতিক ধারণার পূর্ববর্তী পর্যায়ে অবস্থান করা উচিত। এ পর্যায়ে আত্মস্বীকৃত নৈতিক নীতিমালার উদ্ভব হয়। এরকম বিকাশ দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে ছেলে মেয়ে বিশ্বাস করে যে সমবয়সীদের সুবিধার্থে নৈতিকতার মান প্রয়োজনে সংশোধন কিংবা পরিবর্তন বাঞ্ছনীয়। দ্বিতীয় পর্যায়ে ছেলে মেয়ে সামাজিক অনুশাসনের ফলে সৃষ্ট আত্মদোষারোপ উপেক্ষা করার উদ্দেশ্যে সামাজিক নৈতিক আদর্শ এবং ততোধিক নৈতিক আদর্শ মেনে নেয়। এ সময় ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার পরিবর্তে অন্যের প্রতি সম্মান প্রদর্শন নৈতিকতার ক্ষেত্রে বিশেষ প্রাধান্য লাভ করে। নৈতিকতার ভিত্তি সুদৃঢ় হওয়া সত্ত্বেও প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপযোগী নৈতিকতাবোধ অর্জনের 3টি অবশ্য করণীয়, যেমন স্থূল নৈতিক ধারণার পরিবর্তে সাধারণ নৈতিক ধারণার গঠন করার ক্ষমতা, নিজ আচরণ পরিচালনার উদ্দেশ্যে অর্জিত ধারণার পরিপ্রেক্ষিতে নৈতিক নীতিমালার উদ্ভাবনের যোগ্যতা অর্জন এবং নিজ আচরণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা অর্জন ইত্যাদি। অনেক তরুণ তরুণীর পক্ষে কষ্টকর হয়। কোনো বয়স্ক ছেলে মেয়ে তরুণ বয়সে সঠিকভাবে নৈতিক আদর্শ গড়ে তুলতে পারে, আবার কেউ কেউ নৈতিক পরিবর্তনে ব্যর্থ হয়ে নীতিবিরুদ্ধ কাজকে আদর্শ হিসাবে গ্রহণ করে। এ বয়সে নৈতিকতা বোধের যে দিকে পরিবর্তন হয় সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়। ক, নৈতিক ধারণার পরিবর্তন। ছোট ছোট নৈতিক ধারণা একত্রিত হয়ে ন্যায় অন্যায়জনিত সাধারণ ধারণা দুটি কারণে গড়ে উঠতে পারে না। প্রথম কারণটি হচ্ছে ছোট ধারণার পরিপ্রেক্ষিতে সাধারণ ধারণা গড়ে তোলার উপযুক্ত নির্দেশনা অথবা অভিজ্ঞতার অভাব। মা বাবা ও শিক্ষক মণ্ডলী মনে করেন যে কোনটি অন্যায় এ বয়সে সব ছেলে মেয়ে তা বুঝে, সেজন্য শৈশবে অর্জিত ছোট ছোট নৈতিক ধারণাগুলোর সাথে আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নীতির কী সম্পর্ক রয়েছে তা ছেলে মেয়েকে শেখানোর দিকে তারা খুব কম সজাগ হয়। মা বাবা মনে করেন যে বড় বড় ছেলে মেয়েকে একটি বিশেষ দিকের ন্যায় অন্যায় অর্থাৎ যুবক যুবতীর মেলামেশার বিষয়টি ছাড়া আর কোনো আচরণ ন্যায় কি অন্যায় তা শেখানোর কোনো প্রয়োজন নেই। স্কুলে এবং গৃহে ছেলে মেয়ে যে ধরনের নিয়ম শৃঙ্খলা পালন করতে শেখে তা অনেক সময় নৈতিকতা বিকাশের দ্বিতীয় অন্তরায় হয়ে দাঁড়ায়, যেহেতু অভিভাবকেরা মনে করেন যে বয়স্ক ছেলে মেয়ে ন্যায় কাজ কি তা জানে, অতএব কোনো অন্যায় করলে সেটি ইচ্ছাকৃত অসদাচরণ মনে করেন এবং শাস্তির ব্যবস্থা করেন। কেন একটি কাজ ন্যায় অথবা অন্যায় ছেলেমেয়ের কাছে তার কোনো ব্যাখ্যাদানের তেমন গুরুত্ব আরোপ করেন না। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এ বয়সের ছেলেমেয়ে ভালো কাজ করলে মা বাবা খুব কম প্রশংসা করেন। খ, নৈতিক নীতিমালা প্রণয়ন। তারুণ্য শুরু হলে বয়স্ক ছেলেমেয়ে মা বাবা, শিক্ষক এমনকি সহপাঠীদের অনুসৃত নৈতিক নীতিমালা গ্রহণ করতে চায় না। ন্যায় অন্যায় লোকের উপর প্রতিষ্ঠিত নৈতিক আদর্শ যা এ বয়সে পরিণত বৃদ্ধি এবং অন্যায় রোধের উপর প্রতিষ্ঠিত নীতির সাহায্যে সংশোধিত হয়, তার পরিপ্রেক্ষিতে তরুণ তরুণীর নৈতিক নীতিমালা উদ্ভাবন করতে চায়। কোনো ছেলেমেয়ে নিজেদের ধর্মীয় অভিজ্ঞতাকে নৈতিক নীতিমালার স্থলাভিষিক্ত করে।
দৈনন্দিন জীবনে ন্যায় অন্যায়জনিত আদর্শের মধ্যে বিরাজিত অসামঞ্জস্যতার জন্য যুবক যুবতীর পক্ষে নৈতিক নীতিমালার উদ্ভাবন কষ্টকর হয়। এরকম অসামঞ্জস্যতা এদের হতবুদ্ধি করে দেয়, ফলে সন্তোষজনক এবং সমাজে গ্রহণযোগ্য নীতিমালার উদ্ভব বিঘ্নিত হয়। আগে হোক কিংবা পরে হোক, অধিকাংশ তরুণ তরুণী আবিষ্কার করে যে বিভিন্ন সামাজিক ভয়ে বিভিন্ন জাতি ও ধর্মাবলম্বী সঙ্গী সাথীর ন্যায় অন্যায়জনিত বিচার বিবেচনা পৃথক হয় এবং সহপাঠীদের তুলনায় মা বাবা ও শিক্ষকবৃন্দের ন্যায় অন্যায় বোধ অনেক বেশি কঠোর। বয়স্ক ছেলেমেয়ে নীতিগতভাবে মিথ্যা বলা অপরাধ মনে করলেও অনেকে সামাজিক কারণে মিথ্যা বলা অর্থাৎ অন্যের মনে দুঃখ না দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বলতে দোষ নেই, এরকম ধারণা পোষণ করে। একইভাবে স্কুলের উঁচু শ্রেণী এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনে প্রতারণা বা চিটিং সম্পর্কে দ্বিধাপূর্ণ মনোভাব দেখা যায়। অনেক ছেলেমেয়ে মনে করে যে একে অন্যকে প্রতারণা করার ঘটনা এত ব্যাপক যে সহপাঠীদের উচিত এই পদ্ধতি বর্জন করা। তবে কলেজে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে চাপ প্রয়োগ করা হলে পরীক্ষায় নকলের আশ্রয় গ্রহণ করলে তা দোষের নয়। তরুণ তরুণীদের মধ্যে পারস্পরিক মেলামেশার আগ্রহ সৃষ্টির সাথে সাথে বয়স্ক ছেলেমেয়ে বুঝতে পারে যে ছেলেদের কোনো কোনো আচরণ সমাজ যে শুধু মেনে নেয় তা নয়, এসব আচরণ প্রশংসিত হয়, কিন্তু মেয়েদের পক্ষে সেগুলো সম্পূর্ণভাবে বর্জনীয়। আত্মনিয়ন্ত্রণ ক্ষমতার পরিবর্তন। শৈশবে মা বাবা ছেলেমেয়ের আচরণ যত কাছ থেকে লক্ষ্য করতে পারেন, ছেলেমেয়ে বড় হলে সেরকম করতে পারেন না। সেজন্য এ বয়সে ছেলেমেয়েরা নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করার দায়িত্ব গ্রহণ করবে বলে মনে করা হয়। আগে বিশ্বাস করা হতো যে শাস্তি অথবা সামাজিক বয়কটের ভয় অন্যান্য প্রতিরোধের উপযুক্ত ব্যবস্থা, কিন্তু এমন মনে করা হয় যে বাইরে থেকে ভয় প্রদর্শন করে ব্যক্তিকে অন্যায় কাজ থেকে বিরত করা তখনই সম্ভব যখন অন্যের কাছে অসদাচরণ ধরা পড়ে এবং সেজন্য শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকে। যুবক অপরাধীদের নিয়ে পাশ্চাত্য দেশে যেসব গবেষণা করা হয়েছে তাতে দেখা গেছে যে শাস্তি প্রদান শুধু যে অন্যায় করার প্রবণতা বৃদ্ধি করে তা নয়, ব্যক্তির স্বেচ্ছায় অন্যায় কাজ করার প্রবণতা তারও বৃদ্ধি পায়। এছাড়াও অন্যায় কাজ করার ফলে লজ্জা অথবা গ্লানি অন্যের কাছে ধরা পড়ার আশঙ্কা না থাকায় এরকম লজ্জা কার্যকর হয় না। একইভাবে অন্যায় কাজের বিভিন্ন অজুহাত খুঁজে পেলে কিংবা সেজন্য অন্য ব্যক্তিকে দোষারোপ করার সুযোগ থাকলে লজ্জাবোধ অন্যায় প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এভাবে ব্যক্তি অন্যায়ের জন্য শাস্তি অথবা সামাজিক বয়কটও পরিহার করতে পারে। নৈতিকতার বিকাশ সম্পর্কে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কোনো বয়সের ছেলেমেয়ের মধ্যে বিবেক উন্মেষ আচরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। বিবেক হচ্ছে এমন একটি মানসিক ক্ষমতা যা বাইরের নিয়ন্ত্রণমুক্ত। তরুণ তরুণী দলীয় স্বীকৃতি সাপেক্ষ আচরণ করে সুখকর অভিজ্ঞতা অর্জন করলে এবং দলের কাছে গ্রহণযোগ্য নয় এমন আচরণের জন্য অনুশোচনা করতে শিখলে দলীয় আদর্শ অনুসারে সঠিকভাবে প্রতিক্রিয়া করতে সক্ষম হয়। এরকম পরিস্থিতিতে সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ না করার ফলে ছেলেমেয়ের মনে আত্মগ্লানির উদ্ভব হয়, আর সমবয়স্ক দল যখন তাদের আচরণ দেখে অসন্তুষ্ট হয় কেবলমাত্র তখনই লজ্জার উৎপত্তি হয়। অতএব আত্মগ্লানির সাহায্যে নিয়ন্ত্রিত আচরণকে আত্মনিয়ন্ত্রিত আচরণ এবং লজ্জা নিয়ন্ত্রিত আচরণকে বাইরের শক্তি নিয়ন্ত্রিত আচরণ হিসেবে চিহ্নিত করা যায়। পরিণত নৈতিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের মধ্যে আত্মগ্লানির ও লজ্জার উপস্থিতি লক্ষ্য করা যায়। যখন বাইরের কোনো বিষয়ে আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না তখন নৈতিকতাবোধ লজ্জার চেয়ে আত্মগ্লানি দ্বারা প্রভাবান্বিত হয় বেশি। অবশ্য এই নৈতিক শক্তি যৌবনে খুব কম সংখ্যক ব্যক্তি অর্জন করে। সেজন্য এ বয়সের ছেলেমেয়েকে পরিণত নৈতিক নীতিবোধ সম্পন্ন ব্যক্তি বলা যায় না। আজকে আমরা এ পর্যন্তই থামছি। তার পরবর্তী পর্বে আমরা দেখব যৌন আচরণের বিকাশ প্রক্রিয়া, তরুণ তরুণীর মেলামেশার নতুন রূপ, যৌন আচরণের প্রতি নতুন মনোভাব এবং তরুণ তরুণীর জন্য সমাজ স্বীকৃত লিঙ্গ নির্ধারিত ভূমিকা এবং তরুণ বয়সে পারিবারিক সম্পর্কের রূপগুলো কেমন হয় সেগুলোই আমরা পরবর্তী পর্বে দেখব এবং পারিবারিক সম্পর্কের উন্নতি কীভাবে ঘটানো যায় সেটিও আমরা দেখার চেষ্টা করব। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। আমি দেখছি যে কেউ আসলে তেমন কোনো কমেন্ট করছেন না। আমি জানি এই কমেন্ট সবাই করবেন।